গল্প সুন্দর জীবন। মা, এত তাড়াহুড়ো না করে আর একটু ভালোভাবে খোঁজ নিলে হতো না? মলির কথার জবাবে তার মা বললেন, যা খোঁজ নেওয়ার নিয়ে নিয়েছি। ছেলের পরিবার শিক্ষিত ও বিত্তবান, এক নামে লোকে চেনে। এত ভালো সম্বন্ধ রোজ রোজ আসবে না। তাও ছেলের বিষয়ে আরও যদি একটু খোঁজ নিতে ভালো হতো। তবে ছেলের বাবা মা খুবই ভালো মানুষ, তাদের ছেলেটা নিশ্চয়ই খারাপ হবে না। খুব শীঘ্রই বাবার মতো সেও নামকরা উকিল হয়ে উঠবে দেখিস। তাছাড়া ছেলেটা দেখতেও সুদর্শন, যথেষ্ট শিক্ষিত। তোর বাবার সঙ্গে তো ইংরেজিতে ছাড়া কথাই বলে না। মলি মলিন গলায় বলল, কিন্তু পাশের বাড়ির কাকিমা যে বলল ছেলেটা নাকি সুবিধার না। ধমকেশ্বরে মলির মা বললেন, তারা কখনো ভালো চাইবে আমাদের? তোর ভালো জায়গায় বিয়ে হোক, এটাই অনেকে চায় না। কথাটা মাথায় রাখবি। হিংসার বশে এসব কথা বলে বেড়ায়, কানে নিবি না ওদের কথা। মলি চুপ করে যায়। মনের মধ্যে খচখচানিটাকে চাপা দিয়ে মায়ের কথা মেনে নেয়। পরিবারের পছন্দের ওপর কথা বলার মেয়ে মলি নয়। তাছাড়া নিজের পছন্দের কেউ নেইও তার। তবে যে মানুষটার সঙ্গে বিয়ে হবে, সেই মানুষটার সঙ্গে সারা জীবন পার করে দেওয়ার মনোবাসনা তার। বেশ ধুমধামে বিয়েটা হয়ে যায়। মলির বাবা মায়ের মুখের হাসি যেন ফুরায়ই না। মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিতে পেরে অহংকার বেড়ে দ্বিগুণ তাদের। লোকের কাছে মেয়ের শ্বশুরবাড়ির গল্প করতেই এখন তারা খুব ভালোবাসেন। শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বেশ মানিয়ে নিয়ে সংসার শুরু করে মলি। স্বামী অতনুকে সে ভীষণ ভালোবাসে। অতনু শান্ত স্বভাবের, একেবারে ঠিক মলিরই মতো। স্বামীর এই স্বভাবে বেশ খুশি মলি। সুযোগ পেলে বান্ধবীদের সঙ্গে মলিও তার শ্বশুরবাড়ির গল্প জুড়ে দেয়। মাস দুয়েক যেতেই মলি টের পায় এতদিনের চিনে আসা অতনু আসলে অচেনা কেউ। প্রথম যেদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে অতনু, মলি হতবম্ব হয়ে তাকিয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা সেদিন মলিকে এটা সেটা বুঝিয়ে সামনে নিলেও যখন একই ঘটনা প্রায় ঘটা শুরু করে, তখন মলি দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে। নানাভাবে বোঝাতে শুরু করে অতনুকে, কিন্তু অতনু কানেই তোলে না মলির সেসব নীতিবাক্য। রোজ রোজ নেশাগ্রস্ত হয়ে অতনুর রাত করে বাড়ি ফেরার দৃশ্য যেদিন চড়াও হয়ে মলি প্রতিবাদ শুরু করে, সেদিন থেকে শুরু হয় মলির ওপর শারীরিক নির্যাতনের দৃশ্য। মলির জানতে বাকি থাকে না যে অতনুর এই স্বভাবটাই আসল। এতদিন সে কেবল অভিনয় করেছে। মলিকে সান্ত্বনা দিয়ে তার শাশুড়িমা বলেন, ধৈর্য ধরো বৌমা, ছেলেটা খুব শীঘ্রই এসব থেকে বেরিয়ে আসবে। তোমার শ্বশুর যথাসাধ্য চেষ্টা করছেন, দেখবে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। মলি ধৈর্য ধরে অপেক্ষা করে, সব ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা। সমাজে ডিভোর্সি মেয়েদেরকে ভালো চোখে দেখা হয় না। সে চায় না সমাজের মানুষ তার দিকে আর চোখে তাকাক, তাকে নিয়ে আড়ালে আবডালে লোকে ভুলভাল কথা বলে বেড়াক, তার জীবনে একটা দাগ লাগুক। মলির সাদা গালে লাল হয়ে যাওয়া থাপ্পড়ের দাগ দেখে কাজের মেয়ে অমিতা বলে উঠল, বৌদি, আপনি কেন যে তারে বিয়া করলেন, একটু খোঁজ খবর করণের দরকার ছিল না আপনাগো? মশলার কৌটোটা হাতে নিয়ে অমিতার কথার জবাবে মলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা শহরের নামকরা উকিল, ছেলেও তার বাবার পেশায়, শীঘ্রই সেও নাম করবে। এমন সম্বন্ধ পেয়ে আমার মধ্যবিত্ত পরিবার ছেলের স্বভাব নিয়ে আর অত নাড়াচাড়া করতে চায়নি। কে জানতো এমন হবে? অমিতা ভ্রু কুঁচকে বলল, আপনি এখনও জানেন না? অবাক স্বরে প্রশ্ন করে মলি, কি জানি না? ফিসফিস করে বলে অমিতা, অতনু দাদা তো উকিল না। বিয়ার আগে মেসোমশাইয়ের লগে কয়দিন গেছিল কোর্টে, তয় হে কোনো উকিল টুকিল না। মলির হাত থেকে মশলার কৌটোটা ঠাস করে ফ্লোরে পড়ে গেল। চেহারা জুড়ে বিষণ্ণতায় ছেয়ে যায় তার। রান্নাঘর থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মা, একটা সত্যি কথা বলবেন? মলির মলিন গলার প্রশ্ন শুনে তার শাশুড়ি বললেন, হ্যাঁ বৌমা, বলো। আপনার ছেলে কি আসলেই উকিল? মলির মুখে হঠাৎ এমন কথা শুনে শাশুড়ি মা চুপ হয়ে রইলেন। শাশুড়ির নিরুত্তর চেহারা দেখে মলির চোখ জোড়া ছলছল করে ওঠে। তার মানে অমিতা যা বলেছে তা সত্য? মা? শাশুড়ি মা এখনও নিরুত্তর, মাথা নিচু করে চুপ করে আছেন তিনি। মলির চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে গাল ভিজতে আরম্ভ করে। দ্রুত পায়ে হেঁটে এসে ঘরের দরজা বন্ধ করে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। রাত করে বাড়ি ফেরা নেশাগ্রস্ত অতনু যখন ঘরের দরজা বন্ধ করে মলিকে মারধর করে, দরজার উপাস থেকে মলির শ্বশুর শাশুড়ি তখন চিৎকার করে অতনুকে থামতে বলেন।
কিন্তু মাতাল অতনুর কানে সেসব কথা প্রবেশ করে না। তুলির চোখের জলও তখন তাকে স্পর্শ করে না। রাতের পাষণ্ড অতনু সকাল হতেই যেন বদলে যায়। রাতের কর্মকাণ্ডের জন্য সকালে ক্ষমা চাইলেও রাত হলে আবার ভুলে যায়। তবুও মলি সব সহ্য করে, ধৈর্য ধরে অপেক্ষা করে। একদিন সে তার স্বামীকে বোঝাতে ঠিক সক্ষম হবে। সেদিন থেকে অতনু আর নেশা করবে না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে। সকালের মতোই সুন্দর হয়ে উঠবে অতনুর জীবন। তারপর থেকে শুরু হবে দুজন মিলে খুব ভালো থাকার দিন। এসব স্বপ্ন নিয়েই দিন গোনে মলি। বিকালে ছাদে গেলে পাশের বাড়ির ভদ্রমহিলা মলিকে জিজ্ঞাসা করলেন, তুমি তো লেখাপড়া জানা মেয়ে, তবুও কেন এই মাধ্যমিক ফেল বেকার মাতালের সংসার করছো? মলি অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, মাধ্যমিক ফেল? হ্যাঁ, তুমি জানতে না? অতনু তো মাধ্যমিকও পাশ করেনি, তার আগেই ছেলেটা বকে গেল। তবে মেধাবী ছিল খুব, বন্ধুদের পাল্লায় পড়ে একেবারে গোল্লায় গেল ছেলেটা। মলির মাথায় চিনচিনে ব্যথা অনুভূত হতে লাগলো। তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে ঘরে এসে আলমারিতে তন্ন তন্ন করে খুঁজতে থাকে অতনুর সার্টিফিকেটগুলো। অতনু তাকে বলেছিল আলমারিতেই তার সমস্ত সার্টিফিকেটগুলো রাখা আছে। 1.5 ঘন্টা যাবৎ খুঁজেও কোনো সার্টিফিকেট পেল না মলি। ধপ করে বসে পড়ে মেঝেতে, ভাবতে থাকে আর কত কিছু লুকানো হয়েছে তার থেকে। ইদানিং মলির পরিবারের লোকদের সঙ্গেও খারাপ আচরণ করে অতনু। মলিকে তার পরিবারের লোকেদের সঙ্গে ফোনে কথা বলতে দেখলেই গালাগাল শুরু করে। বাপের বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় মলির। শারীরিক নির্যাতনের সঙ্গে মানসিক নির্যাতন শুরু হয় তার উপর। বাপের বাড়ির লোকেদের থেকে এতদিন সব আড়াল করেছে মলি। বাবা জানতে পারলে তাকে এ বাড়ি থেকে নিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে এই ভয়ে সব গোপন করে সহ্য করেছে সে। কিন্তু এখন আর পারছে না, সব কিছুরই সীমা থাকে। সহ্য শক্তির সীমা ছাড়িয়ে এবার মলির ভেতরে জমে ওঠে ক্ষোভ। মাকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমাদের শিক্ষিত জামাই তোমাদেরকে গালাগালটা কি ইংরেজিতে দেয় নাকি বাংলাতেই দেয়? চুপ করে রইলেন মলির মা। মলি আক্ষেপ করে বলল, ইংরেজি জানলেই যেমন কেউ খুব শিক্ষিত হয়ে যায় না মা, তেমন বাবা মা ভালো হলেই সন্তানেরা ভালো হয় না। এবার কি টের পাচ্ছ মা? উত্তরে ওপাশ থেকে তুলির মা হাউ হাউ করে কেঁদে উঠলেন। মলিকে ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অমিতা বলল, স্বামী টাহা পয়সা লেখাপড়া চাকরি বাকরি না থাকলেও সংসার করণ যায়, যদি মানুষটা ভালো হয়, তাই না কেন বৌদি? মলি উত্তর না দিয়ে ঘরে এসে ব্যাগ গোছাতে শুরু করে। এমন সময় মলির বাবার ফোন কল। তোকে নিতে আসবো মা? অনেক মার খেয়েছি বাবা, তাই বলে বাড়ির ঠিকানাটা এখনো ভুলে যায়নি, নিজেই যেতে পারবো। নিতে আসতে হবে না। মেয়ের আক্ষেপের কথা শুনে চুপ করে রইলেন মলির বাবা। অতনু বাড়িতে নেই, সারাদিন সে বাড়িতে থাকেও না। মলির শ্বশুর শাশুড়ি চুপ করে ড্রয়িং রুমে বসে আছেন। মলিকে দেখে শাশুড়িমা কান্না জড়ানো গলায় বললেন, ভেবেছিলাম ছেলেটা বিয়ের পর হয়তো ঠিক হয়ে যাবে, আমাদেরকে ক্ষমা করে দিও মা। মলির ভেতরে ছটফটে উঠল চেপে রাখা সমস্ত ক্ষোভ। আপনারা আমার জীবনটা নষ্ট করে দিলেন। স্বার্থপরের মতো নিজের ছেলের কথা ভেবে অন্যের মেয়ের জীবনটা এমন দুর্বিষহ করে তুলতে আপনাদের বাঁধল না? আমি এমন স্বার্থপর মানুষদের কখনো ক্ষমা করতে পারবো কি না জানি না। তুলির শ্বশুর অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তুলি তাকে উদ্দেশ্য করে বলল, অসুস্থ ছেলেকে কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে ছেলের সুস্থতা আশা করা বন্ধ করুন। বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবাও বাদ দিন। আপনাদের উচিত ছিল আগে ছেলেকে সুস্থ করা, তারপর সব বলে কয়ে সুস্থ একটা মেয়েকে বাড়িতে আনা। গাড়ি চলছে। মলি বাসের জানলার ওপাশে তাকিয়ে আছে আর জীবনের সব হিসেব কষছে। তার কোনো ভুল ছিল না এখানে, তবুও তাকে ভুগতে হবে বিনা কারণে। কেননা মানুষ বানিয়ে হলেও তার দোষ ঠিক খুঁজে বের করবে। বিয়ের আগের জীবনটা সে চিৎকার করে 1000 বার কাঁদলেও ফেরত পাবে না। সময়ের সঙ্গে বদলে গিয়েছে তার সেই সুন্দর জীবন। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।